আজকে আমি তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ সুজন হোসেন, প্রভাষক হিসাব বিজ্ঞান। আমি আজকে তোমাদের সামনে ক্লাস নিব হিসাব বিজ্ঞান দ্বিতীয় বর্ষের চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন সম্পর্কে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ এই অধ্যায়ের ভিত্তিতে মোটামুটি 3 সেট প্রশ্নের আমরা অ্যান্সার করব। এখন এই অধ্যায় শুরু করা, তো এই অধ্যায়কে অনেকে আবার শেয়ার ইস্যু নামে চেনে, যে শেয়ার ইস্যু অধ্যায়। তো আমরা শুরু করি। তো দেখো, এই অধ্যায়ের নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন। তো প্রথমে এই অধ্যায় শুরু করার পূর্বে আমরা জানবো যে যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে। আসলে যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এটা জানার আগে আমরা প্রথমে জানবো, মূলধনের পরিবর্তে শেয়ার মূলধন থাকে তখন তাকে কোম্পানি বলে বা যৌথ মূলধনী কোম্পানি বলে। অর্থাৎ মূলধন থাকবে না, খুব ভালো করে খেয়াল করি কথাটা, মূলধন থাকবে না, মূলধনের পরিবর্তে কি থাকবে? শেয়ার মূলধন। অর্থাৎ মূলধন মোটামুটি থাকে এক মালিকানা ব্যবসা বা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে, কিন্তু যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে পুরো মূলধনটাই থাকে না, এখানে থাকে শেয়ার মূলধন। অর্থাৎ টোটাল মূলধনের একটা ক্ষুদ্র অংশ, শেয়ার অর্থ হচ্ছে অংশ বা ভাগ। বিস্তারিত যদি আমি বলি তাহলে যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে, বলতে বলা হয় যে কোম্পানি একটা আইন সৃষ্ট, চিরন্তন অস্তিত্ব সম্পন্ন, কৃত্রিম ব্যক্তি সত্তা, সীমিত দায়। এবং কোম্পানির সংজ্ঞাটা আমরা এখন জানলাম। এরপরে আমরা যে ব্যাপারটা নিয়ে জানবো সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্যগুলো সম্পর্কে, বা শুধুমাত্র কোম্পানির বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। আসলে বৈশিষ্ট্য সম্পর্কে যদি জানতে পারি তাহলে বুঝতে পারবো কোম্পানি বিষয়টা আসলে কি জিনিস। তো আমরা একটু খেয়াল করি, যেখানে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে চিরন্তন অস্তিত্ব। অর্থাৎ কোম্পানির অস্তিত্ব হচ্ছে চিরন্তন। একটা কোম্পানি যদি গঠিত হয়, এই কোম্পানি যদি কোনো কারণে লসে পতিত হয় বা বিভিন্ন সমস্যায় পতিত হয়, দেখা যায় কোম্পানির মালিকানা পরিবর্তন হচ্ছে, কিন্তু আসলে কোম্পানিটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন আকিস কোম্পানির একটা প্রতিষ্ঠান ছিল আছে আকিস বিড়ি, পরবর্তীতে কি হয়েছে, এটা বিক্রি করে দিচ্ছে জাপানি কোম্পানির কাছে, এখন এটার নাম হচ্ছে জেটিআই, কিন্তু ওই প্রতিষ্ঠানটা কিন্তু একেবারে বিলয় শোধন করেনি। তো এই কারণে যৌথ মূলধনী কোম্পানিকে বলা হয় চিরন্তন অস্তিত্ব সম্পন্ন প্রতিষ্ঠান। কারণ কোনো কারণে যদি শেয়ার হোল্ডারের পরিবর্তন বা মৃত্যুতে বা অক্ষমতার কারণে এটা মালিকানা চেঞ্জ হয়, কিন্তু প্রতিষ্ঠান চেঞ্জ হয় না, নামটা চেঞ্জ হতে পারে। তো দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে সীমাবদ্ধ দায়। তো আমরা যদি এক মালিকানা ব্যবসা বা অংশীদারি ব্যবসার কথা চিন্তা করি, সেখানে দেখবো সেখানে দায়টা অসীম দায় সম্পন্ন প্রতিষ্ঠান, সেখানে অসীম দায়। কিন্তু এক মালিকানা কোম্পানির ক্ষেত্রে এখানে দায় হচ্ছে সীমাবদ্ধ। অর্থাৎ যে যতটুকু অংশের মালিক তার জন্য সে ততটুকু দায়বদ্ধ। অর্থাৎ দেখা যায় যে 100 টাকা যদি মূলধন হয়, মোট মূলধন, অর্থাৎ 10 টাকার লস, যদি ওই 10 টাকার বিপরীতে যতটুকু লস হবে ততটুকু লস তাকে বহন করতে হবে, বা 10 টাকার বিপরীতে যতটুকু লাভ হবে ততটুকু লাভ সে বহন করবে। এর পরবর্তী যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আইন সৃষ্ট প্রতিষ্ঠান। কোম্পানির খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে কোম্পানি হয় আইন সৃষ্ট প্রতিষ্ঠান। অর্থাৎ বাংলাদেশের যে কোম্পানি আইন 1994 সাল, এই কোম্পানি আইন অনুযায়ী এটি গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এটা সম্পূর্ণভাবে একটা কৃত্রিম ব্যক্তি সত্তা, ফলে এই প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের নামেও মামলা করতে পারে, অন্য কোনো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের নামেও মামলা করতে পারে। এর পরবর্তী হচ্ছে স্বেচ্ছামূলক সংগঠন। তো আমরা কোম্পানি বলতে আরো একটু বুঝি যে এটা মূলত একটা স্বেচ্ছামূলক সংগঠন। এটাকে স্বেচ্ছামূলক সংগঠন এই কারণেই বলা হয় যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে মূলত প্রতিবাদী ব্যক্তি এই প্রতিষ্ঠানটি এই কোম্পানি গঠন করে এবং পরিচালনা করে এবং এখান থেকে লাভবান হয়। তারপরে শেয়ার ও ঋণপত্র বিক্রয়। কোম্পানির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে মূলধন সংগ্রহের গুরুত্বপূর্ণ উৎস, যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে এরা অর্থ সংগ্রহ করে।
শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে। তো তারপরে শেয়ার হস্তান্তর যোগ্যতা। কোম্পানির ক্ষেত্রে অবশ্যই শেয়ার হস্তান্তর যোগ্য, অর্থাৎ মালিকানা ও ব্যবস্থাপনা থেকে আলাদা হওয়ায় আইনগতভাবে যে কেউ অন্যের নিকট তার শেয়ারটা হস্তান্তর করতে পারে, যেহেতু মালিকানা আর ব্যবস্থাপনা টোটালি আলাদা। তারপরে যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সদস্য সংখ্যা। সদস্য সংখ্যা হচ্ছে কোম্পানি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তো প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা হয় সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা হয় 7 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা শেয়ার দ্বারা সীমাবদ্ধ। তো তো দেখা যায় পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রতিষ্ঠানটা কেমন হতে পারে, যেহেতু সর্বনিম্ন সদস্য আমরা 7 জন হতেই হবে, সর্বোচ্চ সেখানে হতে পারে 1000 জন, 5000 জন, 5 লক্ষ, 5 কোটি জন। এটা মূলত ওই কোম্পানির পরিচালনা পর্ষদ নির্ধারণ করে এখানে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হবে, তারা শেয়ারের সংখ্যা দ্বারা এখানে নির্ধারণ করে থাকে সদস্য আসলে কত হবে। মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক। তারপরে দেখো একটা গুরুত্বপূর্ণ কথা, মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক। অর্থাৎ আমরা হিসাব বিজ্ঞান অঙ্ক করতে গেলে কিন্তু আমরা এই জিনিসটা খেয়াল করি, যেখানে একটা ধারণা আছে ব্যবসায় সত্তা ধারণা। তো এই যে মালিকানা থেকে ব্যবস্থাপনাটা কিন্তু পৃথক, মানে কোম্পানি আইন অনুযায়ী এখানে মালিকগণ কোম্পানির ব্যবস্থাপনা ও পরিচালনার অংশ নিতে পারে না। এটা ব্যবস্থাপনা ও পরিচালনার অংশ নেওয়ার জন্য মূলত পরিচালক মন্ডলীরাই কিছু দক্ষ যোগ্য কিছু কর্মীকে মূলত এখানে নিয়োগ দেয়, তারাই ব্যবস্থাপনা করে আর তারা পরোক্ষভাবে তারা নিয়ন্ত্রণ করে। এরপর আছে নিবন্ধন। কোম্পানি অনুযায়ী প্রত্যেকটা কোম্পানির নিবন্ধনই বাধ্যতামূলক, কারণ নিবন্ধন ছাড়া তো কোম্পানি শুরু হয় না। এই জন্য নিবন্ধন করা অবশ্যই বাধ্যতামূলক। এই নিবন্ধন করতে হয় রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির কাছ থেকে, RGSC যাকে সংক্ষেপে বলা হয়, সেখান থেকে নিবন্ধন নিতে হয়, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি যাকে বলা হয়। এরপরে হিসাব রক্ষণ নিরীক্ষণ। কোম্পানির বিধান অনুযায়ী প্রত্যেক যৌথ মূলধনী কোম্পানিকে হিসাব সংরক্ষণও করতে হয়, সেটার প্রতিবেদন প্রণয়ন করতে হয় এবং সনদপ্রাপ্ত যে হিসাব বিজ্ঞানী যাকে বলা হয় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাদের দ্বারা হিসাবকে নিরীক্ষণ করানো বাধ্যতামূলক। এরপর আছে কি অধিক পুঁজি। কোম্পানির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখে পুঁজি অধিক, যেহেতু মালিকও অধিক হবে এখানে পুঁজি অধিক হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। বৃহদায়তন ব্যবসায়ী সংগঠন, কোম্পানি অবশ্যই একটা বৃহদায়তন ব্যবসা সংগঠন, এটা ছোটখাটো কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মতো না। এখানে এই ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন হয় অনেক বড়। এর উপর আছে কর আরোপ। তো কোম্পানির ক্ষেত্রে সরকার অবশ্যই কর আরোপ করবে এবং প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য। তো দেখো এখানে কোম্পানি কিন্তু প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তো প্রাইভেট লিমিটেড কোম্পানি কোনটা, পাবলিক লিমিটেড কোম্পানি কোনটা, এটা সম্পর্কে আমাদের আগে পার্থক্যটা একটু জানা প্রয়োজন। প্রাইভেট লিমিটেড কোম্পানি মানে সেখানে অবশ্যই প্রাইভেট লিমিটেড কথাটা লেখা থাকবে, আর পাবলিক লিমিটেডের ক্ষেত্রে শুধুমাত্র লিমিটেড কথাটা লেখা থাকে। তো এখানে কিছু পার্থক্য আমি এখানে উল্লেখ করছি, একটু খেয়াল করলে বুঝতে পারবা। যেমন এখানে লেখা আছে যে প্রাইভেট কথাটা উল্লেখ থাকে আর প্রাইভেট পাবলিক লেখাটার কোনো মানে হয় না, এখানে শুধু লিমিটেড কথা থাকলেই হয়। সদস্য সংখ্যা 2 থেকে 50 আর সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। তারপর নিবন্ধন পাওয়ার পরপরই প্রাইভেট লিমিটেড কাজ শুরু করে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধন পাওয়ার পরপরই কাজ শুরু করতে পারে না। এর জন্য আরো একটা এক্সট্রা এখানে একটা ফর্মালিটিস আছে, সেটা কি যে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। তারপর বিবরণপত্র বা বিকল্প বিবৃতি তৈরি করার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু এক্ষেত্রে তৈরি করতেই হবে বিবরণপত্র বা বিকল্প বিবৃতি। এরপরে এখানে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় না, কিন্তু এক্ষেত্রে ন্যূনতম মূলধন সংগ্রহ করা আবশ্যক। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 2 জন প্রবর্তক বা উদ্যোক্তা প্রয়োজন মিনিমাম, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 7 জন প্রবর্তক প্রয়োজন। এরপরে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন পরিচালক হলেই চলে, আর সর্বনিম্ন পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 3 জন পরিচালক থাকতেই হয়। এখন আমরা দেখি এরপরে যৌথ মূলধনী কোম্পানিটা আসলে কিভাবে গঠন করতে হয়।
একটা যৌথ মূলধনী কোম্পানির গঠন করার ক্ষেত্রে কিছু ফর্মালিটিস আছে। সেই ফর্মালিটিসটা কি? যে ফর্মালিটিস মূলত 3টা স্টেপ। একটা হচ্ছে উদ্যোগ গ্রহণ, একটা হচ্ছে নিবন্ধন পর্যায়ে, একটা হচ্ছে কার্যারম্ভের অনুমতি পর্যায়ে। 3টা মূলত স্টেপ আছে। তো উদ্যোগ গ্রহণ তো বুঝি, একটা যৌথ মূলধনী কোম্পানি গঠনের জন্য প্রথমে একটা উদ্যোগ গ্রহণ করে। সেটা যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় মিনিমাম 2 জন উদ্যোক্তা থাকতে হয়, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মিনিমাম 7 জন উদ্যোক্তা থাকতে হয়। তারা উদ্যোগ গ্রহণ করে যে তারা একটা ব্যবসা করতে চায়, কি ধরনের ব্যবসা করবে, বা বিভিন্ন বিষয়ে ফিজিবিলিটি অ্যানালাইসিস করে তারা একটা ব্যবসা তৈরি করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করে। এর পরবর্তী যেটা আছে সেটা নিবন্ধন পর্যায়ে, এবং এই পর্যায়ে কিছু স্টেপ ফলো করতে হয়। যেমন প্রথমে নিবন্ধন ফর্ম সংগ্রহ পূরণ করতে হয়, তারপর দলিলপত্র প্রস্তুত, তৈরি ও সংযুক্ত করতে হয়। এক্ষেত্রে আমরা দেখি যে 2টা খুবই গুরুত্বপূর্ণ দলিল আছে কোম্পানির ক্ষেত্রে। সেই 2টা গুরুত্বপূর্ণ দলিল এখানে সংগ্রহ করতে হয়। একটা আছে পরিমেল বন্ধ, আর একটা হচ্ছে পরিমেল নিয়মাবলী। পরিমেল বন্ধ যাকে বলা হয় মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর একটা হচ্ছে পরিমেল নিয়মাবলী বা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। এখন এই পরিমেল বন্ধটা কি? পরিমেল বন্ধ হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি গঠনের ক্ষেত্রে যে দলিলে কোম্পানির নাম, ঠিকানা, অবস্থান, উদ্দেশ্য, দায় দায়িত্ব, মূলধন, প্রবর্তকদের স্বীকৃতি ইত্যাদি বিষয়গুলো এখানে উল্লেখ থাকে। অর্থাৎ দেখো, খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যেমন একটা কোম্পানির নাম কি হবে সেটা কিন্তু এই পরিমেল বন্ধে উল্লেখ থাকবে। ঠিকানা অর্থাৎ কোন জায়গায় এই কোম্পানিটা গঠিত হবে সেটা উল্লেখ থাকে, এর অবস্থান কোথায়, তবে উদ্দেশ্যটা কি ধরনের ব্যবসা করতে চাই, সার্বিক উদ্দেশ্য এখানে এই পরিমেল বন্ধের ভিতরে বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের ভিতরে উল্লেখ থাকে। এরপরে মূলধন, প্রবর্তকদের স্বীকৃতি ইত্যাদি বিষয় কিন্তু এখানে উল্লেখ থাকবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পরিমেল নিয়মাবলী। পরিমেল নিয়মাবলী হচ্ছে এটি কোম্পানির একটা অভ্যন্তরীণ দলিল। আগেরটা কিন্তু অভ্যন্তরীণ না, আগেরটা মূলত একটা কোম্পানির বাউন্ডারিটাকে নির্দেশ করবে যে কোন পর্যন্ত একটা কোম্পানি চাইতে পারবে। আর পরিমেল নিয়মাবলী মূলত কোন নিয়ম অনুযায়ী চলবে সেই নিয়মগুলো এখানে, যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো সেগুলো উল্লেখ থাকে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি কি, যেখানে যেমন পরিচালক ও শেয়ার হোল্ডারদের অধিকার কেমন হবে, তাদের দায় দায়িত্ব কেমন হবে, ঋণ গ্রহণের ক্ষমতা কার কেমন হবে, তারপরে পারস্পরিক সম্পর্ক কেমন হবে, সভা কিভাবে ডাকবে, সবার পরিচালনার সিস্টেমটা কেমন হবে, হিসাব রক্ষণের পদ্ধতি কেমন হবে ইত্যাদি বিষয় সার্বিকভাবে এখানে আলোচনা করা হয়ে থাকে এই পরিবেশ নিয়মাবলী। এখন এই সমস্ত দলিলপত্র সবকিছু প্রস্তুত করে যখন আরজেএসসির অফিসে যখন দেয়া হয় বা রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানির অফিসে, তখন ওই নিবন্ধক যদি সন্তুষ্ট হয় তাহলে তাদেরকে নিবন্ধন পত্র বা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন প্রদান করে। আর এই পত্রটা পাওয়ার পরপরই প্রাইভেট লিমিটেড তাদের ব্যবসা শুরু করতে পারে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আরো একটা অনুমতি সংগ্রহ করতে হয় যাকে বলা হয় কার্যারম্ভের অনুমতিপত্র। এরপরে পাবলিক লিমিটেড কোম্পানি বিবরণ পত্র প্রস্তুত করে। বিবরণ পত্র যেটা আমি লিখছি, কোম্পানি নিবন্ধিত হওয়ার পর পুঁজি সংগ্রহের উদ্দেশ্যে এবং বর্তমান ও ভবিষ্যৎ ব্যবসা সংক্রান্ত যাবতীয় তথ্য সংবলিত যে দলিল পত্রিকায় প্রচার করে জনসাধারণকে শেয়ার ঋণপত্র ক্রয়ের আহ্বান জানায়, তাকে বলা হয় বিবরণপত্র। আর এই বিবরণপত্র প্রচারের মাধ্যমে জনসাধারণকে শেয়ার ঋণপত্র ক্রয়ের আহ্বান জানিয়ে থাকে। তো এরপরে আমরা সর্বশেষ যে বিষয়টা সম্পর্কে একটু আজকে ক্লাসে আমরা জানবো, সেটা হচ্ছে প্রাথমিক খরচ বা কোম্পানির গঠন খরচটা আসলে কি জিনিস। তো কোম্পানি গঠনের সময় দেখা যায় যে সমস্ত আনুষ্ঠানিকতা বা সাংগঠনিক কার্যের জন্য কিছু খরচ হয়। এই খরচকে আমরা মূলত বলি প্রাথমিক খরচ। এগুলো হচ্ছে মূলধন জাতীয় খরচ, কারণ এখান থেকে দীর্ঘদিন ধরে সুবিধা পাওয়া যায়। এরকম কিছু খরচ কি, যেমন বিভিন্ন দলিলপত্র প্রস্তুত খরচ, আবেদন ফর্ম, উকিলের ফিস, নিবন্ধন ফিস, স্ট্যাম্পের মূল্য, এগুলো সবই কোম্পানি গঠনের প্রাথমিক খরচ। তো আজকের এই পর্যন্ত তোমাদের সাথে। পরবর্তীতে আমি আরো একটা ক্লাস নেব, ছোট ছোট করে আমরা ক্লাসের ভাগ করে আমি মূলত শেখাতে চাচ্ছি। আর আসলে ফেস টু ফেস ক্লাস করার যে ব্যাপারটা, যে মজা বা বোঝানো যে একটা ব্যাপার থাকে, সেটা আসলে অনলাইনে তো পুরোপুরি এভাবে সম্ভব হয় না। কিন্তু কিছু তো করার নাই, বিকল্প হিসেবে যেহেতু এই পদ্ধতি আমাদের গ্রহণ করতে হচ্ছে। তো তোমরা সকলে ভালো থাকবে, আর বাসায়
নিয়মিত লেখাপড়া করো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো, আর শরীরের দিকে খেয়াল রাখবা। তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।